নমস্কার, বাংলা স্ফিয়ারে আজ রাতের শেষ ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। হাসিনা ফ্যাসিস্ট, হাসিনা ফ্যাসিস্ট, হাসিনা ফ্যাসিস্ট শুনতে 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 কান ঝালাপালা হয়ে গেল। তার বিরুদ্ধে যত রকম অভিযোগ সম্ভব তার বিরোধীরা সে দেশে এখন তিনি দেশান্তরী হওয়ায় বীর দর্পে যে যার মতো করে বলে যাচ্ছেন। বলুন, আজকে শুনলাম তিনি নাকি 500 কোটি ডলারও চুরি করে বসে আছেন, তার পরিবারের লোকজন চুরি করেছে। ভালো কথা। দেখুন, পৃথিবীতে প্রেস ফ্রিডমের ইন্ডেক্সে ভারতবর্ষের হাল যেমন এখন খুব খারাপ, বাংলাদেশের হালও কখনোই খুব একটা চমৎকার ছিল না। অর্থাৎ 160-65টি দেশের মধ্যে আমাদের স্থান যেমন নামতে নামতে এখন কোথায় বোধহয় 145 না 47 এসে দাঁড়িয়েছে, বাংলাদেশ তার চেয়েও এক ধাপ নিচে থাকলেও থাকতে পারে, কিন্তু খুব একটা উপরে তো কোনোদিনই ছিল না। এবং এখন এটাই দস্তুর হয়ে গেছে যে আমেরিকাকে আমরা প্রেস ফ্রিডমের স্বর্গভূমি বলে জানতাম, সেখানেও এই দ্বিতীয়বার ট্রাম্পের নির্বাচনকে ঘিরে বড় বড় তাবড় তাবড় মার্কিন সংবাদপত্রের মালিকরা যেরকম ব্যবহার করছেন, সেটা তাদের যে সাংবাদিক স্বাধীনতার ঐতিহ্য তার সঙ্গে মোটেই মানানসই নয়। এই সেদিনই খবরে পড়লাম অ্যামাজনের মালিক জেফ বেজোস তিনি ঠিক করেছেন $10 না $15 মিলিয়ন ট্রাম্পের ভিক্টরি সেলিব্রেশনে না ভিক্টরি তহবিলে জমা করবেন। দেখুন, এই জেফ বেজোস একই সঙ্গে ওয়াশিংটন পোস্টের মালিক। প্রধানত তিনি শেষ মুহূর্তে ইন্টারভিন করে নিজের কাগজকে এবার কোনো প্রেসিডেন্ট পদপ্রার্থীকে এন্ডোর্স করতে দেননি। কেন দেননি সেটা এখন বোঝা যাচ্ছে। বিশেষ করে অর্থাৎ তিনি ভয় পাচ্ছেন ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এলে অ্যামাজন না বলি হয়ে দাঁড়ায়। সে যাই হোক, আমেরিকাতেই যখন এই হাল, তখন আমাদের মতো গরিব গুরব দেশে যারা নির্বাচিত একনায়কতন্ত্র চালাচ্ছেন, তারাও যে একই কাজ করবেন তাতে আর সন্দেহের কি আছে। গত কয়েকদিন ধরে সে দেশের সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে এমন কিছু তথ্য আমি সংগ্রহ করেছি, যেগুলো একত্রিত করে আজ মনে হলো আপনাদের সঙ্গে বাঁটোয়ারা করে নিই। আপনারা অন্তত বুঝুন যে হাসিনা যদি সত্যি ফ্যাসিস্ট হয় এবং ফ্যাসিজমের সবচেয়ে ন্যক্কারজনক উদাহরণ যদি অ্যাডলফ হিটলার হয়ে থাকেন, তাহলে এই মোহাম্মদ ইউনূস তিনি হয় এই সবে ক্ষমতাচ্যুত সিরিয়ার আল বাশার কিংবা সাদ্দাম হোসেন কিংবা কোনো তালিবানি নেতার চাইতে আদৌ কিছু কম নন। কেন বলছি এ কথা? দেখুন, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ বলে একটা কথা আছে। মুখে অনেক বড় বড় বুলি কপচালেও বাংলাদেশের এই যে সাংবাদিকদের উপর এই অন্তর্বর্তী সরকার যে ধরনের আচরণ করছে, এতটা খারাপ আচরণ সম্ভবত হাসিনার কোট আনকোট ফ্যাসিস্ট সরকারের আমলেও হয়েছে কিনা আমি বলতে পারবো না। কয়েকটা জীবন্ত উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে। আপনারা জানেন, সুনামগঞ্জের দোয়ারবাজার উপজেলার মংলারগাঁও গ্রামে হিন্দুদের একটা গ্রাম, সেই গ্রামের উপর বেপরোয়া হামলার ঘটনা ঘটেছে দিন কতক আগে। এখন
কিন্তু আপনি যদি বাংলাদেশের খবরের কাগজ বা সংবাদ মাধ্যমের এই ঘটনার বিবরণী খুঁজতে চান, একেবারেই হতাশ হবেন। কেন বলুন? কেননা ওই ঘটনা যারা কভার করতে গেছিলেন তাদের এমন চমকানি শুনে ফিরে আসতে হয়েছে যে তাদের বেশিরভাগই আর মুখ হননি। তবে সবাই তো সমান হন না। কিছু কিছু সাংবাদিক এখনো থাকেন, সর্বত্রই থাকেন, যারা এইসব সেনাবাহিনীর রক্তচক্ষু, কট্টরবাদীদের ডান্ডা, মোল্লাদের হুমকি ইত্যাদি কোনো কিছুই গ্রাহ্য না করে স্বধর্মে অবিচল থাকার চেষ্টা করেন। তেমনই একজন একটি জাতীয় দৈনিকের সুনামগঞ্জ প্রতিনিধি, তার নাম আমি ইচ্ছে করেই বলছি না, ৩রা ডিসেম্বর সেই হামলার পর তিনি যথারীতি ঢাকা অফিসে তার প্রতিবেদন পাঠিয়ে দিয়েছিলেন। তাতে লেখা ছিল হিন্দুদের ১৫ থেকে ৩০টা ঘরবাড়ি এবং 10টা থেকে 15টা ভাঙচুরের কথা পরিষ্কার করে লিখে দেওয়া হয়েছিল। তার কপি পেয়ে তার ঢাকা অফিস থেকে তাকে ফোন করে বলা হয়, ভাই এত দেওয়া যাবে না, 3 থেকে 4-5টা ঘরবাড়ি আর 2-1টা দোকানের কথা লিখলেও লিখতে পারো, কিন্তু তার বেশি খবরদার নয়। সেই সংবাদপত্রকর্মী রিপোর্টারকে আমার কুর্নিশ। তিনি বলেছেন, আমি মিথ্যে কথা লিখতে পারবো না, তাতে যদি আমার চাকরি যাবে, আমি চাকরির পরোয়া করি না। এই ঘটনাটা নিয়ে পরে বিবিসি বাংলা সরেজমিনে একটা তদন্ত করেছিল। করার পরে তাদের প্রতিবেদনে কিন্তু লেখা হয়েছিল হিন্দু অধ্যুষিত ওই গ্রামটি কার্যত সেদিন লণ্ডভণ্ড করে ফেলা হয়েছে। একটা কথা হলো, হিন্দুদের উপর হামলা বা নির্যাতনের ঘটনা এই প্রথম বাংলাদেশে ঘটছে, হাসিনার আমলে কখনো কোথাও ঘটেনি তা তো নয়। কিন্তু সেরকম কোনো ঘটনা হাসিনার জমানায় ঘটলে বাংলাদেশের সংবাদ মাধ্যমে তার প্রতিফলন পাওয়া যেত এবং অনেক ফলো আপ স্টোরিও আমি বিভিন্ন পত্রপত্রিকায় এইসব ঘটনার পরে বিবিধ কাগজকে লিখতে দেখেছি, আমি নিজেও পড়েছি। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, ওই প্রতিবেদক ভদ্রলোক সহকর্মীদের বলেছেন যে আরে আর্মি তো হামলার পরে কাউকে গ্রামেই ঢুকতে দিচ্ছে না, খবরের কাগজের রিপোর্টাররা গেলে তাদেরকে ফিরিয়ে দিচ্ছে, কাউকে কাউকে মর্জি মাফিক কয়েক ঘন্টা গায়ের জোরে বসিয়ে রাখছে। তো ঢুকতেই যদি না পারা যায় তাহলে রিপোর্ট কি করে লেখা হবে? আমি সবার আগে ঢুকে সব কিছু সচক্ষে দেখে আর্মি আসার আগেই গ্রাম থেকে চলে এসেছিলাম বলে আমি ওই রিপোর্ট লিখতে পেরেছিলাম। এখন ব্যাপার হচ্ছে, ওই ঘটনার পরে 12 দিনের মাথায় মাত্র একটি মামলা হয়েছে, কিন্তু কোনো হামলাকারীকে আজ পর্যন্ত গ্রেফতার করা হয়নি। উল্টে হামলার শিকার একটি হিন্দু বাড়ি থেকে একজন তরুণকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, তার বিরুদ্ধে মামলা রুজু করে দিয়েছে। এই আমাদের তৃণমূলী জমানায় পশ্চিমবঙ্গে আমরা যা আকছার হতে দেখি। হিন্দুদের গ্রামে হামলা যেটা বললাম, হাসিনার আমলেও হতো, কিন্তু এই ধরনের ব্ল্যাকআউট, সর্বাঙ্গীন ব্ল্যাকআউট কখনো সেভাবে আমরা দেখিনি।
এখন অথচ মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের যেসব চেলাচামুন্ডারা আছেন তাদের বলচাল শুনলে মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকরা নাকি কখনো অতীতে এমন স্বাধীনতা ভোগ করেননি যা এখন করছেন, এবং ভবিষ্যতেও কোনোদিন করবেন বলে মনে হয় না। এখন শূন্য কলসের আওয়াজ বেশি হয়। আমরা দেখেছি যারা এই ধরনের কথা বেশি বলে তারা কার্যত ঠিক উল্টো কাজটা করে। এখানেও তার কোনো ব্যত্যয় হচ্ছে বলে আমার মনে হয় না। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ধমক চমকের উপর বেয়ারা সাংবাদিকদের রাখা হয়েছে এবং তাদের মধ্যে ভয় ও ভীতি এমনভাবে সঞ্চারিত হয়েছে যে আমাদের বাংলার মিডিয়া যেমন পারতপক্ষে দিদির বিরুদ্ধে কথা বলতে ভয় পায়, দিল্লির গদি মিডিয়া মোদির প্রশংসা ছাড়া আর কিছুই করতে পারে না, ওখানেও তেমনি সাংবাদিকরা গুটিয়ে গিয়েছেন। কি দরকার বাবা, সত্যি কথা লিখে হেনস্থা হও, তার চাইতে ভালোই আছি, বেঁচে তো আছি। 6ই ডিসেম্বর ব্রাহ্মণবেড়িয়ার বাঞ্ছারামপুরে যৌথ বাহিনীর সদস্যরা দুবাইয়ে প্রবাসী এক ভদ্রলোককে, তিনি কিন্তু মুসলিম, গাছে বেঁধে এমন মার মারে যে তিনি প্রায় জীবনমৃত অবস্থায় হাসপাতালে ভর্তি হন এবং তার কিছুক্ষণের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবার পরিষ্কার বলে দেন যে তারা হাসপাতালে থেকে দেহ আনতে যাবেন না। এই ঘটনাটা কোনোভাবে ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছিল, কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যমে কার্যত এই রকম একটি নারকীয় ঘটনার কোনো উল্লেখই নেই। আরে বাবা, এ তো হিন্দু নয়, এ তো আপনাদের সধর্মী। দুবাইয়ে থাকেন ভদ্রলোক, প্রবাসী, দেশে এসেছিলেন পরিবারের সঙ্গে মিলিত হতে, তাকে গাছে বেঁধে আপনারা পেটালেন, মেরে ফেললেন, আর তারপরে তার ভয়েও 2 লাইন লিখতে পারলেন না। ব্রাহ্মণবেড়িয়ার একজন সংবাদকর্মী বলেছেন, কিভাবে নিউজ করব বলুন তো, থানা থেকে কিছু বলে না, তারা বলে সেনা ক্যাম্পে যাও। সেনা ক্যাম্প বলে ISPR এর অফিসে যোগাযোগ করো। ISPRটা কি? এটা হচ্ছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। এইভাবে চরকি কাটাতে থাকে সাংবাদিকদের, তারাও কথা বলে না। এখন সেই পরিবারের লোকজন বলছেন যে গাছের সঙ্গে বেঁধে এবং ঝুলিয়ে অমানসিকভাবে পিটিয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে তাদের ভদ্রলোককে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই তার মৃত্যু হয়। কিন্তু বাংলাদেশের মানুষ সে খবর জানতেও পারেন না। এছাড়া দেখুন, ওই যজ্ঞেশ্বরের যজ্ঞ মনে আছে তো, রবীন্দ্রনাথের সেই অমর ছোট গল্প, যেখানে ওই খাবার নষ্ট করার সময় একজন বরযাত্রী বলছিলেন, মেয়ে নও, মেয়ের বাপ তো বটে। ঠিক একইভাবে এখন যেটা দেখা যাচ্ছে যে হয়তো স্বামী কোনো টেলিভিশনে কর্মরত বা ফেসবুকে তার পছন্দ অপছন্দের কথা লেখেন, আর তার স্ত্রী সরকারি কোনো সংস্থায় কর্মরতা। এমন প্রায়শই এই ঘটনা ঘটছে যে স্ত্রীকে তার অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডেকে বলছেন, এই
তোমার হাজবেন্ড সাংবাদিক না, এত লেখালেখি করার দরকারটা কি? সেই মহিলা আসল সংকেত বুঝতে পেরে বাড়িতে স্বামীর সঙ্গে এক প্রস্ত ঝগড়া করলেন, মনোমালিন্য হলো। তবে আল্লাহর আশীর্বাদে তাদের বিবাহ বিচ্ছেদ এখনো হয়নি। এখন আরেকটা বেসরকারি টেলিভিশনের অনলাইন সেকশনে কাজ করা একজন সাংবাদিক আমাকে বললেন যে দাদা, নিউজ তো কিছুই প্রায় দিই না, যাও দিই হুটহাট করে ডিলিট করে দিতে হয়। কেন ডিলিট করতে কেন হয় রে? বলছে নিউজ দেওয়ার 5-6 মিনিটের মধ্যেই কোথা থেকে যেন একটা ফোন আসে, আর আমাদের যিনি বস তিনি এমনিতেই ভীতু লোক, তিনি এত ভয় পেয়ে যান যে সোজা টেলিফোন করে আমাকে বললেন, এই কী করেছিস, এক্ষুনি ওটা ডিলিট কর। আরেকজন সংবাদকর্মী বলেন, একটি প্রথম শ্রেণীর জাতীয় দৈনিক থেকে ফোন আসে তাদের কাছে, তারা জানতে চায় যে এই খবরটা আমরা করব কিনা। মানে তারা বলতে চান যে এইটা যদি সবাই মিলে একসঙ্গে করি তাহলে চাপটা বোধহয় কম আসবে। ভাবুন অবস্থা। গত 7ই অক্টোবর একটা সভা শেষ করে এই ইউনূস সরকারের শিক্ষা দপ্তরের কোনো একজন উপদেষ্টা প্রকাশ্য সাংবাদিক বৈঠক করে বলেছেন যে ব্যাপারটা কি, এত শিক্ষক 300, 400, 500 শিক্ষক সবাই কেন এত ভিসি হতে চাই আমি বুঝি না। আরে বাবা, বাঙালি তো, এ পাড়াও তো তাই হচ্ছে, যে পারছে সেই ভিসি হতে চাইছে, মাল দিলে বা যোগাযোগ ঠিকঠাক থাকলে হয়েও যাচ্ছে। তো বাঙালি তো বাঙালিই থাকবে। হিন্দু বাঙালি আর মুসলমান বাঙালি ধর্মের ভিত্তিতে আলাদা হতে পারে, চরিত্রগতভাবে তো একই হবে বাবা। তো তিনি তখন নিজের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমি তো কখনো ভিসি হতে চাইনি। এত শয়ে শয়ে লোক যদি ভিসি হতে চান, প্রভিসি হতে চান, এনারা পড়াতে চান না কেন? আমি তো বুঝতেই পারছি না ব্যাপার স্যাপার। শিক্ষা উপদেষ্টার এই বক্তব্য কাগজে ছাপা হওয়ার পরে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং তারপরে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তার প্রেস সচিবের তরফে একটি বিবৃতি দিয়ে সাংবাদিকদের উপদেশ দেওয়া হয় যে একটু বুঝে শুনে সংবাদ প্রকাশ করতে হবে ভাই। মানে বিবৃতির ভাষা ছিল এইরকম, তার মানে ওই ভদ্রলোক ওয়াহিউদ্দিন মাহমুদ হালকাভাবে বলা কথাকে পুরো শিক্ষক সমাজের প্রতি বিরূপ বক্তব্য হিসেবে কিছু কিছু সংবাদ মাধ্যম সংবাদের শিরোনাম হিসেবে ব্যবহার করেছে, যা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। আমরা সকল সংবাদ মাধ্যমকে সতর্কতার সঙ্গে সংবাদ পরিবেশনের অনুরোধ জানাই। অর্থাৎ উপদেষ্টা বলবেন এবং তার মধ্যে কোনটা হালকাভাবে বলেছেন, কোনটা ভারীভাবে বলেছেন, সেটা সাংবাদিকদের নিজের বুদ্ধি খাটিয়ে বুঝে নিতে হবে এবং তারপরে সেটা প্রকাশ করতে হবে। নইলে হয় ফোন আসবে, নয় ঝাড় আসবে, নয় চাকরি যাবে, গর্দানটাও যেতে পারে। এখন গত 24শে সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে, ঢাকার জাতীয় প্রেস ক্লাব খুব ইম্পর্ট্যান্ট একটা পাবলিক প্লেস, সেখানে এই সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ হোসেন একটা অনুষ্ঠান করে বলেন, আমরা গণমাধ্যমের স্বাধীনতা অবশ্যই চাই, কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতটুকু? আওয়ামী লীগের পক্ষে যায় এমন কথা লেখা যাবে না, সেই কথাটি সরাসরি না বলে সেদিন তিনি আবার বলেন,
গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে বা স্বাধীনতার মাধ্যমে ফ্যাসিস্টদের প্রচার করা যাবে কিনা, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে ফ্যাসিস্টদের পারপাস সার্ভ করা যাবে কিনা, সেই বিষয়টি নিয়ে আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। আর সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে গত 15ই নভেম্বর রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ওই নাহিদি বলেছেন তার মন্ত্রণালয় বা সরকার এই 100 দিনে গণমাধ্যমের কার্যক্রমে কোনোই হস্তক্ষেপ করেনি। মুক্তিযুদ্ধের 53 বছরের ইতিহাসে দেশের জনগণ ও গণমাধ্যম কখনো এমন স্বাধীনতা ভোগ করেছে কিনা তা আমাদের জানা নেই। ভাবা যায়? আর এই তো গেল বাংলাদেশের অন্দরের কথা, যা বিভিন্ন সাংবাদিকের মুখে শুনে এক জায়গায় সংকলিত করেছি। অন্যদিকে যারা মিডিয়া ওয়াচডগ ইন্টারন্যাশনালি, যাদের রিপোর্ট গোটা পৃথিবী মানে, তাদের মধ্যে একটা হলো রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। তারা বিশ্বজুড়ে সাংবাদিকদের স্বাধীনতা, অধিকার ইত্যাদি নিয়ে নানা ধরনের কাজ করে এবং কোন দেশে সাংবাদিকদের স্বাধীনতা কতটা রক্ষিত আছে, কতটা অরক্ষিত, কোন দেশে সাংবাদিকদের অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির মধ্যে কাজ করতে হয়, এসব কথা তারা লিখে থাকে। আর বাংলাদেশের স্থান সেখানে কোথায়? বিপজ্জনক দেশের মধ্যে সর্বাগ্রে। এবার এবছর সাংবাদিকদের জন্য তারা যে 9টি দেশকে সবচেয়ে বিপজ্জনক বলে চিহ্নিত করেছে, তার শীর্ষে আছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন, তারপরে জঙ্গি হামলায় বিপর্যস্ত পাকিস্তান, তারপরেই তৃতীয় স্থানে বাংলাদেশ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আরেক বিবৃতিতে আটক সাংবাদিকদের মুক্তিও দাবি করে ওই সংস্থাটি। দ্বিতীয় আরেকটি সংস্থা আছে, সেটাকে বলে সিপিজে, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট। তারা 10ই নভেম্বর এক বিবৃতি দিয়ে ইউনূস সরকারের কাছে আবেদন জানায় যেন বাংলাদেশে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারেন, যাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে তাদের যেন অবিলম্বে ছেড়ে দেওয়া হয়। এখন আওয়ামী লীগ সমর্থক লেভেল সেটা দিয়ে সাংবাদিকদের চাকরিচ্যুত করা হচ্ছে বেপরোয়া হারে। তাদের বলা হচ্ছে তারা ফ্যাসিবাদের সমর্থক, অর্থাৎ একটা বায়বীয় তকমা লাগিয়ে তাদেরকে অর্ধচন্দ্র দেওয়া হচ্ছে। এর মধ্যেই গত 29শে অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 53 জনের বিরুদ্ধে অভিযোগ জমা করা হয়েছে, যার মধ্যে 29 জনই হচ্ছেন সাংবাদিক। ভাবুন একবার। ফারজানা শাকিল ও শাকিল আহমেদকে খুব নামকরা দুজন সাংবাদিক বাংলাদেশের, তাদের হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে বারে বারে রিমান্ড নেওয়া হচ্ছে। গ্রেফতার করা হয়েছে মোজাম্মেল বাবু, শ্যামল দত্তদেরও। অতএব পরিস্থিতি খুব ভয়াবহ। মোহাম্মদ ইউনূস বলচাল মারলেই তো হবে না, টেস্ট অফ দ্য পুডিং ইজ ইন ইটিং। যত দিন যাচ্ছে তত প্রকাশ হয়ে যাচ্ছে হাসিনা আমল যদি ফ্যাসিস্টদের আমল হয়ে থাকে, আপনার আমল তাহলে ওই আফগানিস্তানের কাবুলের
বসে থাকা তালিবানি রাজত্বের চেহারা নিয়ে নিচ্ছে। সুতরাং হাসিনার বিরুদ্ধে যে জনরোষ তৈরি হতে 15 বছর সময় লেগেছিল, আপনার মতো একটা অনির্বাচিত গাজোয়ারি ভুঁইফোড় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জনমত সংগঠিত হতে তার 1/10 সময়ও কিন্তু লাগবে না। অতএব সময় থাকতে হয় মানে কেটে পড়ুন, নয় দেশ চালানোর কথা যাদের, তাদের হাতে দেশকে তুলে দিন একটা অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে। অন্যথায় বাসারের তো অনেক ইন্টারন্যাশনাল পেট্রন ছিলেন, রাশিয়ায় গেছেন, ইরানেও যেতে পারতেন। আপনাকে দেশান্তরী হলে কোন দেশ আশ্রয় দেবে বলেন তো? ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা? এত কাণ্ড করে আমেরিকা আপনাকে বসালো হাসিনাকে তাড়াবে বলে, আর আপনি সেই আমেরিকার মুখেই চুনকালি লাগিয়ে দিলেন আর ভাবলেন প্রয়োজন হলে মার্কিন মুলুকে গিয়ে অ্যাসাইলাম চাইব। সেই দিন আসুক, আমি একথা বলছি না, চাইও না, কিন্তু একজন প্রবীণ সাংবাদিক হিসেবে আমার সতীর্থদের দুরবস্থার যে কাহিনী আমি বর্ণনা করলাম, এর বাইরেও অজস্র কাহিনী নিশ্চয়ই আছে, সে কথা আপনাকে স্মরণ করিয়ে দেওয়া আমার কর্তব্য বলেই আমি এই মন্তব্যগুলি করলাম। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।